বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানে শেষ করার হুমকি দিয়ে ভিডিও পোস্ট করায় গ্রেফতার হলেন সে দেশের এক ব্যক্তি। ওই ব্যক্তির অবশ্য একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সদস্য সে। জানা গিয়েছে শুধু ওয়াকারুজ্জামান নয়, দেশের প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকেও জানে শেষ করার হুঁশিয়ারি দেন তিনি। ধারালো অস্ত্র নিয়ে এই তিনজনকে জানে শেষ করার হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আওয়ামী লীগের ওই সদস্য। অভিযুক্তের নাম মোহাম্মদ আলমগীর। শুক্রবার 27 জুন রাতে চট্টগ্রামে সেখানে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে যে একজন ধারালো অস্ত্র নিয়ে দেশের প্রধান বিচারপতি, সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধানকে জানে শেষ করার হুমকি দিচ্ছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ শনিবার দুপুরে বলেন যে একটি ধারালো অস্ত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং তারপরই কিন্তু পুলিশ আলমগীরকে গ্রেফতার করে। জানা গিয়েছে এই ঘটনার পিছনে কোনো উস্কানি বা ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আলমগীরের মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখা হবে। প্রসঙ্গত এর আগেও বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানে শেষ করার চেষ্টা হয়। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানে শেষ করার জন্য চক্রান্ত করা হয়েছিল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কিন্তু সেদিনই বাংলাদেশে ছিল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির প্রতিবাদ মিছিল। সেনাপ্রধানের কাছে খবর যায় ঢাকা এয়ারপোর্টে নামার পর তার কনভয় যখন শহরে ঢুকবে তখন তাকে জানে শেষ করে দেওয়া হতে পারে। এরপরই সেনাপ্রধানের প্লেন ঢাকায় না নেমে তেজগাঁও এয়ারপোর্টে নামার সিদ্ধান্ত নেয়। এই বিশাল চক্রান্তের নেপথ্যে হাত ছিল বাংলাদেশের সেনার একাংশের। এই নিয়ে আর কে শ্রীবাস্তব কি বলেছিলেন শোনাবো। গত রাত্রি 8 তারিখে রাইট ওখানে সেনা বিদ্রোহ হয়েছে, বাংলাদেশের সেনা বিদ্রোহ হয়েছে। আর একটা অনেক বড় অফিসার বাংলাদেশের আর্মি উনি গ্রেফতার হয়েছেন, ওয়াকারুজ্জামান ওনাকে গ্রেফতার করেছেন। রাইট, এইটাই সব থেকে ওখানে আপনি জানতে পারেন ওখানে একটা জেনারেল, 5টা লেফটেন্যান্ট জেনারেল, 56টা 56 মেজর জেনারেল আছেন। রাইট, ওর মধ্যে একটা বিদ্রোহ হলো এন্ড গতকাল একজন লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেফতার করা হলো। উনি পাকিস্তান আইএসআই সঙ্গে যুক্ত ছিলেন। আমি আপনাকে একটু খোলাখুলি বলি, 3 তারিখে জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক আফ্রিকা কান্ট্রিতে গিয়েছিলেন। উনি গিয়েছিলেন নিজের ইউএন কন্টিনজেন্টকে কথা বলতে। আর ওখান থেকে যখন আসলেন 7 তারিখে আপনারাও দেখেছেন ওনার প্লেনটা কিন্তু ঢাকায় নামতে দেওয়া হয়নি। উনি তেজগাঁও গিয়ে ওনার প্লেনটা নেমেছেন। কেন যে ওনাকে বলা হয়েছিল যে এই হিজবুত তাহরির আর এই যে জামাত ইসলাম যেটা প্রশাসন করছে ওনার কনভয়টা ঘিরে ওনাকে মেরে দেবে। ওনাকে মারার জন্য একটা চক্রান্ত 7 তারিখে আনফোল্ড হলো। তাই জন্য জেনারেল ওয়াকারুজ্জামান জানতে পারলেন ওনার হাওয়াই সামরিক জাহাজ যেটা ছিল ওটা ঢাকা এয়ারপোর্টে না নেবে অন্য জায়গায় ছিল। স্যার, এই যে আপনি বলছেন যে ওয়াকারুজ্জামানকে মারার একটা ছক কষা হচ্ছিল, সেই ছকটা কারা কষছিল মূলত? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান বাংলাদেশের একটা বড় ফিগার, সেটা অস্বীকার করলে চলবে না। আপনি এটা দেখুন 21 জানুয়ারিতে দেখুন পাকিস্তান আইএসআই টিম এসেছিল বাংলাদেশে 21 জানুয়ারি 2025-এ। ওনাদের কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান যিনি আছেন, ফজলুর রহমান, উনি ওনাদের সঙ্গে দেখা করেছিলেন। ওর কোনো অ্যাপ্রুভাল ছিল না। উনি আউট অফ দ্য ওয়ে, মানে নিজের কাজটা ছেড়ে ওই আইএসআই সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে গেছিলেন, ওনাকে বলতে গেছিলেন আমি আছি। আর আপনি যদি মেজর লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের যদি কথাটা শোনেন, উনি অলওয়েজ একটা মৌলবাদী নিয়ে উনি কাজ করেছেন। ওনার লিলিং যেটা ছিল জামাতের তরফ ছিল এটা সবাই জানতো। উনি ডিজিএফআই তে ছিলেন, উনি কমান্ড্যান্ট স্টাফ কলেজ ছিলেন। আর তারপরে ওখানে একটা একদম বহুত গুরুত্বপূর্ণ জায়গা ওনাকে কোয়ার্টার মাস্টার জেনারেল দেওয়া ছিল। আর এটা আমরা সবাই জানতাম যে জেনারেল ওয়াকারুজ্জামানের যদি জামাত ইসলাম থেকে বা হিজবুত তাহরির থেকে বা হিফাজত ইসলাম থেকে যদি কেউ ব্রিজ আছে, উনি ছিলেন আমাদের ওই লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, রাইট, কোয়ার্টার মাস্টার জেনারেল যিনি ওখানে ছিলেন। রাইট, আর এই 7 তারিখে পুরো প্ল্যানিং আমাদের মনে করে দেয় পারভেজ মুশারফের। উনি গেছিলেন শ্রীলঙ্কায়, যখন ওরা প্লেন টাচ এন্ড ডাউন করার ছিল কথা, করাচিতে ওকে নামতে দেওয়া হয়নি, ওনাকে নওয়াজ শরীফ ওনাকে নামতে দেননি। রাইট, তারপরে উনি কু করলেন এন্ড উনি ফেরত আসলেন। এখন তো কোনো প্রাইম মিনিস্টার নয়, এখন তো আছেন ডক্টর ইউনূস, এখন আছে ইন্টারিম গভর্নমেন্ট, এখন আছে পাকিস্তান আইএসআই এন্ড চায়না খেল, এখন বিএনপি চায়নার সঙ্গে আছে। এটা অনেক জবরদস্ত ষড়যন্ত্র।
এটা কি হয়েছে জানেন, স্টুডেন্ট গুলো একটা পলিটিক্যাল পার্টি বানিয়েছে, তারপরে ওরা ধাপে ধাপে বুঝতে পেরেছে কি যতগুলো লেট হবে এই জালাল ওয়াকারুজ্জামান কখনো এইদিকে এই ক্যাম্পে আছেন, কখনো অন্য ক্যাম্পে আছেন, উনি নিজে 18 মাস পর নিজে শর্ট টার্ম যেটা আমরা বলি। এই মুহূর্তে ওয়াকারুজ্জামানের স্ট্যান্ডিং পয়েন্টটা ঠিক কি? জালাল ওয়াকারুজ্জামান আমি অলরেডি এইটা আপনাদের বাংলাদেশ আর্মির মধ্যে 4টে ফাড় হয়ে গেছে, 4টে ফাড় হয়ে গেছে, রাইট? একটা বড় গ্রুপ যেটা আছে ওরা পছন্দ করে না কি আমাদের বাংলাদেশ আর্মি রাস্তায় আসুক। আপনার জেনে আশ্চর্য হবে কি বাংলাদেশে যারা বাংলাদেশ আর্মি যারা আছেন এক্সেপ্ট ফর দ্য চিটাগাঁও এয়ারফোর্স বেসে গিয়ে ওরা ফায়ারিং করলো, তারপরে এই দেখুন আপনার 7 তারিখে যখন হিজবুত তাহরিরে ওরা ফায়ারিং করলো। এনার একটা গ্রুপ আছে ওয়াকারুজ্জামানের, একটা গ্রুপ আছে ফান্ডামেন্টালিস্ট গ্রুপে, একটা গ্রুপ আছে প্রো আওয়ামী লীগ, আর একটা গ্রুপ আছে নিউট্রাল গ্রুপ যারা আছেন যারা প্রফেশনাল। আমরা বারবার আপনাকে বলছি বাংলাদেশ আর্মি ইজ ভেরি প্রফেশনাল আর্মি, ওদের মান সম্মান আছে। কিন্তু এই যে ঘটনা চক্রটা হয়েছে ধাপে ধাপে লেয়ার গুলো যেটা খুলতে আরম্ভ হলো, যার মধ্যে জালাল ওয়াকারুজ্জামান নিচে। তাহলে স্যার এই যে আপনি বলছেন যে বাংলাদেশের আর্মির মধ্যে এই মুহূর্তে 4টে ভাগ হয়ে গিয়েছে, এই ভাগ হওয়ার জন্যই কি তাহলে সেনা অভ্যুত্থানটা হলো? এরকমই হয়। আপনি যদি 1975 ঘটনাটা যদি আপনি দেখেন, শুধু 6 জন মেজর সাহেব, শুধু 6 জন মেজর, উনি পুরো বঙ্গবন্ধুকে শেষ করে দিলেন। ওরা 6 জন লোক একটা আরো আর্মি চিফকে মারলেন, তারপর জিয়াউর রহমান যিনি সুপার সিনিয়র ছিলেন উনি আসলেন। ওরকমই এখন ওই সেম জিনিসটা রিপিট হচ্ছে। একটা পাকিস্তান থেকে একটা মডেল এসছে যেখানে পারভেজ মুশারফের মতন উনি এখন আসছেন সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক থেকে, আফ্রিকান কান্ট্রি থেকে। ওনাকে নামতে দেওয়া হয়েছে না, উনি বুঝতে পেরেছেন, ওনাকে খবর দেওয়া হয়েছে কি তুমি মরে যাবে, তাই জন্য ওনার প্লেন ঢাকায় নামেনি, অন্য জায়গায় নেমেছে, রাইট? ওখানে আসার পর উনি বুঝতে পারলেন যে হিজবুত তাহরির এন্ড জামাত ইসলাম ওনাকে মারার প্ল্যান করেছে। আর এর মধ্যে বাংলাদেশ আর্মির একটা যুক্ত একটা অনেক বড় গ্রুপ যেটা আছে, কোয়ার্টারমাস্টার জেনারেল যিনি আছেন উনি লেট করছিলেন জালাল ফাইজুলুর রহমান, আর ওনাকে উনি অ্যারেস্ট করেছেন। তার সঙ্গে আমাদের কাছে যেটা খবর আছে ওর মধ্যে মেজর জেনারেল, কিছু মেজর জেনারেল, ব্রিগেডিয়ার এন্ড কর্নেল সব লোককে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি না ওদের কি খবর হবে, ওদেরকে মেরে দেওয়া হয়েছে না ওরা হাউস অ্যারেস্টে আছে, এটা আপনারা জানতে পারেন। খুবই গোপনীয় ভাবে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে আমরা থাকতে দেব না। তার মানে কি হলো, জালাল ওয়াকারুজ্জামানের গ্রুপ এটা কাউন্টার অ্যাটাক করেছে। ওই কাউন্টারটাকে যে আপনাদের বাংলাদেশ আর্মি যেটা বিদ্রোহ হয়েছিল, কোথাও কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজের যে হোল্ড সেটা ধরে রাখতে চাইছেন এবং সেটা যখন আলগা হচ্ছে সেটা বুঝতে পেরেই কি তিনি এই ধরনের অ্যাকশন নিচ্ছেন? দেখুন, জালাল ওয়াকারুজ্জামান হ্যাজ টু পে দ্য প্রাইস। জালাল ওয়াকারুজ্জামান যে 3 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত কি করলেন, উনি গাদ্দারি করলেন, উনি মির্জাফর, উনি শেখ হাসিনার সঙ্গে একটা ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গে গাদ্দারি করলেন। আজকে ধাপে ধাপে বলা হচ্ছে কি $21 মিলিয়ন নিয়ে এই ছাত্রগুলো পয়সা দিয়ে কতগুলো লোক, 20 জন লোকের কাছে এই তো পয়সা 264 কোটি থেকে বেশি বাংলাদেশ টাকা ওরা পেয়েছে। তাই জন্য ওরা একটা নাম দিয়েছিল একটা ডিপ ন্যারেটিভ, একটা ডিপ স্টেট খুলে গেল। ওর সঙ্গে ছিলেন জালাল ওয়াকারুজ্জামান। উনি চাইতে এই ইনস্টেবিলিটি বাংলাদেশে আসতো না। দেরকে মারা হলো, ওখানে এত লোককে ঘর্ষণ করা হলো, এনার হাতে খুন আছে, এই ইউনূসের হাতে। আমরা জানতাম আগে থেকে কি ইনি মারা যাবেন। আমি তো বারবার বলেছি আপনাদেরকে আর সবাইকে বলেছি কি জালাল ওয়াকারুজ্জামানের অপশন তো খুব কম আছেন। ওনার ফেট ওই জিয়াউর রহমানের মতনই হবে যদি উনি এখন যদি পালিয়ে না যান। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।